প্রিয় গল্পপ্রেমী বন্ধুরা, আশা করি ভালোই আছেন। আজকে আপনাদের সকলকেই আমাদের চ্যানেল ব্ল্যাক নাইট FM এ স্বাগত জানায়। যদি গল্প ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের দয়া করে। আর চ্যানেল এ যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে পাশে থাকুন। নিজেই ভূত হয়ে গেলে তখন আর ভূতে বিশ্বাস করাটা শক্ত ব্যাপার নয়। এক হঠকারী মুহূর্তে আমি ফাঁসিতে ঝুলেছিলাম। চেয়ারটাকে ঠেলে সরিয়ে দেওয়া মাত্রই আবার সেটাকে পায়ের নিচে ফিরে পেতে চাইলাম, কিন্তু মাধ্যাকর্ষণ শক্তি ততক্ষণে কাজ শুরু করে দিয়েছে। চেয়ারটা মেঝেতে যেখানে ছিল সেখানেই পড়ে রইল, আর আমার 13 স্টোন 11 অন্দরের দেহটা ক্রমেই নিচে নামতে লাগলো। গলার দড়িটা ক্রমেই এঁটে বসতে লাগলো। গলার মাঝখানটা ভীষণ ভীষণ ব্যথা করতে লাগলো, কিন্তু আমার গাল দুটো এমনভাবে ফুলে উঠল যে সেটাই তাজ্জব ব্যাপার বলে মনে হলো। গালের দুটো উঁচু ঢিবির ওপর দিয়ে ভালো করে তাকাতেও পারছি না। যদিও আমি তখন প্রাণপণে দরজার দিকে তাকাতে চাইছিলাম, কেউ যদি এসে আমাকে উদ্ধার করে এই আশায়, কিন্তু আমি ভালো করেই জানি যে এ বাড়িতে আর কেউ নেই। আর থাকলেও দরজাটা তো আমি ভেতর থেকে ভালো করে বন্ধই করে দিয়েছি। পা দুটো ছোড়ার ফলে আমি অনবরত ঘুরছি, ফলে কখনো দরজার দিকে কখনো জানলাটার দিকে মুখ ঘুরে যাচ্ছে। কাঁপা কাঁপা হাতে দড়ি ধরে যতই টানাটানি করছি ততই সেটা আরো শক্ত হয়ে মাংসের মধ্যে বসে যাচ্ছে। আমার নামটি ছিল এডওয়ার্ড থর্নবার্ন। 1838 থেকে 1877। 40তম জন্মদিনের ঠিক 1 মাস আগে আমি আত্মহত্যা করি। আমি জানি সেজন্য দায়ী আমার পুরুষত্বহীনতা। আমি যদি সন্তানের পিতা হতে পারতাম তাহলে আমাদের বিবাহ বন্ধন শক্ত থাকত। তাহলে এমিলি আমার প্রতি বিশ্বাসঘাতিনী হতো না, আর আমিও ক্ষণিকের দুর্বলতায় নিজের জীবন নষ্ট করতাম না। ঘটনাস্থল কানেকটিকাটের বার্নস্টেবলে আমাদের বাড়ির গেস্ট রুম। সময় সন্ধ্যা 7টার ঠিক পরে। বছরের এই সময়টাতে তখন গাঢ় গোধূলি নেমে আসে। অফিস থেকে ফিরেছি 6টার একটু আগে। আমি বাড়ির দালালি করি। কাজটা কানেকটিকাট শহরে বেশ লাভজনক, যদিও ইদানিং আমার আয় উপার্জন বেশ কমেই এসেছিল। বাড়ি ফিরে দেখি রান্নাঘরের টেবিলে একখানা চিঠি। গ্রেগের সঙ্গে প্রাচীন ধ্বংসস্তূপ দেখতে যাচ্ছি। তোমার রাতের খাবার ব্যবস্থাটা নিজেকেই করে নিতে হবে। দুঃখিত ভালোবাসা, ইতি এমিলি। এই গ্রেগ লোকটা এমিলির প্রেমিক। নিউ ইয়র্ক যাবার বড় রাস্তার উপর তার একটা পুরানো বস্তুর দোকান আছে। অল্প মাইনে সহকারী হিসাবে এমিলি দিনের বেশিরভাগ সময় এখানেই কাটায়। মধ্য সপ্তাহের দীর্ঘ অপরাহ্নগুলোতে যখন দোকানে কোনো ভ্রমণকারী থাকে না, তখন তারা দুজনে একত্রে দোকানের পেছনে গিয়ে কি করে তাও আমি জানি। 3 বছরের অধিক কাল ধরে ব্যাপারটা আমার জানা থাকলেও তা নিয়ে যে কি করব ঠিক বুঝে উঠতে পারিনি। আসলে ব্যাপারটা হলো, দোষটা আমারই। তাই পাছে এই কুৎসিত ব্যাপারটা প্রকাশ হয়ে পড়ে সেই ভয়ে আমি কিছু বলতে পারিনি। তাই মনে মনে অসন্তুষ্ট হলেও আমি নিশ্চুপই ছিলাম। অসন্তোষ, দুঃখ, প্রতিবাদ সবই মনের মধ্যে চেপে রেখেছিলাম। আগেও আত্মহত্যার চেষ্টা করেছি,
প্রথমে মোটর গাড়ি নিয়ে প্রচণ্ড বেগে ছুটে আসা কোনো ট্রাকের দিকে এগিয়ে গিয়েছি, কিন্তু চতুর্দিকে হর্নের শব্দে শেষ মুহূর্তে নিজের গাড়িটাকে ঘুরিয়ে নিয়েছি। কখনো বা পাহাড়ের ওপর থেকে কানেকটিকাট নদীতে ঝাঁপিয়ে পড়তে গেছি, একেবারে শেষ মুহূর্তে পৌঁছে ব্রেকটা টেনেছি। আধা ঘন্টা ঘরমাক্ত দেহে গাড়িতে কাটিয়ে তবে সুস্থ হয়ে উঠেছি। শেষ পর্যন্ত এই অঞ্চলের একটা লেভেল ক্রসিংয়ে গাড়িটাকে আড়াআড়িভাবে দাঁড় করিয়ে রেখেছিলাম, কিন্তু 20 মিনিটের মধ্যেও ট্রেন না আসায় মনের বেপরোয়া ভাবটা কেটে গেছে, আর আমিও গাড়ি নিয়ে ফিরে এসেছি। পরে কবজি কেটে ফেলতে চেয়েছিলাম, কিন্তু কোনো ধারালো যন্ত্র নিজের শরীরে ঢোকাতে পারিনি। অসম্ভব। পরের কোনো সুযোগের জন্য অপেক্ষা করেছি। শেষ পর্যন্ত এই দড়ির সাহায্য নিলাম, আর তাতেই সফল হলাম। পা দুটো হাওয়ায় ছুটতে লাগলাম, আঙুল দিয়ে নিজের গলা চেপে ধরলাম। চোখ দুটো ঠেলে বেরিয়ে এলো, জিভটা শুকিয়ে গেল, গোটা দেহ লাটিমের মতন ঘুরতে লাগলো। তীব্র তীক্ষ্ণ অসহ্য যন্ত্রণা। ক্রমে পা দুটো দুর্বল হয়ে এলো, হাত দুটো ঝুলে পড়লো। আঙুলগুলো বৃথায় ট্রাউজারের পা আঁকড়ে ধরতে চেষ্টা করলো। ফাঁসির দড়ি থেকে মাথাটা কাত হয়ে ঝুলতে লাগলো। দেখতে পেলাম আমার বিস্ফারিত চোখ দুটি দ্যুতিহীন সাদা হয়ে উঠেছে। চোখের কোণে এক ফোঁটা জল নেই, পাথরের মতন শুকনো। তবুও নিজের চোখ দুটোকে দেখতে পাচ্ছি। আরো ভালো করে তাকিয়ে গোটা শরীরকেই দেখতে পেলাম ঝুলছে, ঘুরছে, কিন্তু এখন আর তাতে কোনো রকম খিঁচুনি নেই। সব ভয়ে বুঝতে পারলাম আমি মরে গেছি। মরে গেছি, তবু আছি। গলায় এখনো ফাঁসের ব্যথা, মাথার মধ্যে কেমন একটা ঠেলে ওঠা চাপ। আছি, কিন্তু সেই মাটি শরীরে নেই, নেই সেই ঝুলন্ত মাংসপিণ্ডের মধ্যে। অদৃশ্য আলোর মতন ছড়িয়ে আছি সারা ঘরে। নিরালম্ব হয়ে ফিরছি সর্বত্র। এবার কি হবে? ভয়, বিস্ময় ও ব্যথা একসঙ্গে আমাকে ভর করল। ঝুলন্ত কুয়াশার মতন পরবর্তী ঘটনার জন্য অপেক্ষা করতে লাগলাম, কিন্তু কিছুই ঘটল না। অপেক্ষা করেই যাচ্ছি। শরীরটা একেবারে স্থির হয়ে গেছে। দেওয়ালের দুটো ছায়া এতটুকু নড়ছে না। বিছানার পাশের বাতিগুলো জ্বলছে, দরজা বন্ধ, জানালার পর্দা নামানো। কিছুই ঘটল না। এবার চিৎকার করে প্রশ্ন করতে চাইলাম, পারলাম না। গলাটা ব্যথা করে উঠল, কিন্তু আমার তো তখন কোনো গলা ছিল না। মুখটা যেন জ্বলে গেল, কিন্তু আমার তো মুখও নেই। শরীরের প্রতিটি চেষ্টা ও উদ্যম মনের উপর ছাপ এঁকে দিচ্ছে, কিন্তু আমার তো শরীর নেই, মস্তিষ্ক নেই, আত্মা নেই, কিছুই নেই। কথা বলার মতন ক্ষমতাও নেই, নড়াচড়ার শক্তি নেই। এই ঘর ছেড়ে এই ঝুলন্ত সব দেহ থেকে দূরে যাবার মতন ক্ষমতাও নেই। আমি পারি শুধু এখানে অপেক্ষা করতে, বিস্ময়ে হতবাক হয়ে অপেক্ষা করে থাকতে। বিছানার মুখোমুখি ড্রেসিং টেবিলে একটা ঘড়ি ছিল। সেদিকে চোখ পড়তেই দেখলাম 7:21। সম্ভবত পা দিয়ে চেয়ারটা ঠেলে দেবার পরে 20 মিনিট পার হয়ে গেছে, আর আমি মরে যাবার পরে 15 মিনিট কেটে গেছে। এখনো কি কিছু ঘটবে না? কোনো পরিবর্তন দেখা যাবে না? ঘড়িতে যখন 9:11, তখন বাড়ির পেছনে এমিলির ভক্সওয়াগনের শব্দ শুনতে পেলাম। আমি কোনো চিরকুট লিখে রাখিনি, লিখবার তো কিছুই ছিল না। আমার মৃতদেহটাই তো সবকিছু বলবে। কিন্তু এমিলি যখন আমাকে দেখবে, তখনও আমি যে এখানেই থাকবো এটা ভাবতে পারিনি। এখন অনুশোচনা হলেও
আমি যা করেছি ঠিকই করেছি। আমি জানি আমি ঠিক কাজই করেছি, কিন্তু এমিলি যখন দরজা দিয়ে ভেতরে ঢুকবে তখন তার মুখটা দেখতে আমি চাইনি। সে আমার প্রতি অন্যায় করেছে, সেই তো সবকিছুর কারণ। সেও আমার মতোই সে কথাটা বুঝুক। কিন্তু তার মুখ দেখতে আমি চাইনি। ব্যথাটা আবার বাড়ল। যা ছিল আমার গলায়, আমার মাথায়, সেখানে ব্যথা। অনেক দূরে একতলায় দরজা বন্ধ করার শব্দ হলো। বাতাসের মতো ঘরের মধ্যে আমি কেঁপে উঠলাম, কিন্তু ঘর ছেড়ে গেলাম না, যেতে পারলাম না। আমি ডাকছি সোনা। আমি জানি তুমি ডাকছো। এখন আমাকে চলে যেতে হবে এখান থেকে। এখানে থাকতে আমি পারি না। ঈশ্বর কি আছো? এই ভ্রাম্যমান উপস্থিতিই কি আমার আত্মা? এর চাইতে নরকও ভালো। আমাকে নরকে নিয়ে যাও, যেখানে খুশি নিয়ে যাও, শুধু 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 এখানে ফেলে যেও না। ডাকতে ডাকতে এমিলি ওপরে উঠে এলো। গেস্ট রুমের বন্ধ দরজার পাশ দিয়ে চলে গেল। আমাদের শোবার ঘরে ঢুকলো। আমার নাম ধরে ডাকলো। কণ্ঠস্বরে যেন একটা ভয়ের আভাস। সে আবার চলে গেল। হল পেরিয়ে নিচে নেমে এলো। সব চুপচাপ। সে কি করছে? হয়তো আমার কোনো চিরকুট, কোনো সংবাদের খোঁজ করছে। জানালা দিয়ে তাকালো। আমার শেভরেল গাড়িটা দেখে বুঝলো আমি বাড়িতেই আছি। এই ঘর থেকে ও ঘরে গেল। বাড়িটা খুব পুরনো, প্রায় 200 বছর বয়স। দ্বিতীয় মহাযুদ্ধের সময় আগেকার মালিক কিছু অদল বদল করেছিলেন। আমি কিনেছি 12 বছর আগে। সেকেলে আসবাবপত্র ও পুরনো বস্তু দিয়ে বাড়িটাকে সাজিয়েছে এমিলি ও গ্রেগ। নড়বড়ে আসবাব, ঔপনিবেশিক যুগের জিনিসপত্র, পাইন কাঠের হলদে পুরনো টেবিল। বাড়িটা কিনেছি আমি, কিন্তু কোনোদিন এটাকে ভালোবাসতে পারিনি। কিনেছি এমিলির জন্য, তার জন্যই সব করেছি। কারণ আমি জানি এমিলি যা চায় সেই জিনিসটি কোনোদিন তাকে দিতে পারবো না একটি সন্তান। অবশ্য এ নিয়ে এমিলি কখনো গোলমাল করেনি। এমিলি খুব ভালো। কখনো আমি তাকে দোষ দিইনি। নিজের পরিবর্তে তাকে কখনো দোষী করিনি। বিয়ের প্রথম দিকে সে সাগ্রহে 2-1 কথাটা তুলেছিল, কিন্তু আমার প্রতিক্রিয়া লক্ষ্য করে দীর্ঘকাল আর কিছুই বলেনি। কিন্তু আমি জানতে পেরেছি যে কড়িকাঠ থেকে আমি ঝুলেছি সেটা পুরনো বাড়িরই একটা অংশ। 11 বর্গ ইঞ্চি হাতে চেরা 1 খণ্ড পুরনো কাঠ। কড়িকাঠটা বেশ শক্ত। আমি চিরকাল ঝুলে থাকলেও ওটার কিছু হবে না। সকলের চোখে পড়বার পরে তারা যখন আমাকে নামিয়ে নেবে তখনও ওটা আমার ভার সইতে পারবে। ঘড়িতে 9:23। এমিলি আবার উপরে উঠে এসেছে। কাঠের সিঁড়িতে তার পায়ের শব্দ দ্রুততর হলো। ডাকলো, দরজার হাতলটা ঘোরালো। দরজা তালা বন্ধ, চাবিটা ভেতরে। দরজা ভাঙতে হবে, সেজন্য অন্য কাউকে ডাকতে হবে। এমিলি একা পারবে না। এমিলি দরজায় ধাক্কা দিল। হাতলটা খটখট করল। বার কয়েক আমার নাম ধরে ডাকলো। তারপর হঠাৎই নিচে নেমে গেল। তার অস্পষ্ট কণ্ঠস্বর শুনতে পেলাম। টেলিফোনে কাকে যেন ডাকছে। মনে হলো গ্রেগকে। গলার ব্যথাটা আবার বাড়ল। মন বলল এবার শেষ হোক। আমি চাই আমাকে বাইরে নিয়ে যাওয়া হোক। জীবন্ত আত্মা ও মৃতদেহটাকে বাইরে নিয়ে যাওয়া হোক। সবকিছুর অবসান ঘটুক। নিচে এমিলি অপেক্ষা করছে
গ্রেগের জন্য। আর ওপরে আমি অপেক্ষা করছি তাদের দুজনের জন্য। হয়তো সে বুঝতে পেরেছে এসে কি দেখতে পাবে, তাই নিজেই অপেক্ষা করছে। গ্রেগ এখানে আছে বলে আমার কোনো আপত্তি নেই। আমার আপত্তি এমিলির উপস্থিত থাকায়। ঘড়িতে যখন 9:44, তখন বাড়ির পাশে পাথরের নুড়ির ওপর গাড়ির চাকার শব্দ শুনতে পেলাম। গ্রেগ বাড়িতে ঢুকল। নিচে তাদের কথাবার্তা শুনতে পেলাম। গাঢ় কণ্ঠস্বর, ধীর স্থির আশ্বাসপূর্ণ, আর আবছা নারীর কণ্ঠস্বর দ্রুত ও ভয়ার্ত। দুজনে একসঙ্গে উঠে এলো। কারোর মুখে কথা নেই। দরজার হাতলটা ঘুরল, খটখট শব্দ হলো। গ্রেগের গলা শোনা গেল, এড। খানিক নীরবতার পরে এমিলি বলল, না, ও কিছুতেই এ কাজ করতে পারে না। এ কাজ? গ্রেগের গলায় সন্দেহ। তুমি কি বলতে চাইছো? এ কাজ মানে? ইদানিং ও এত মনমরা হয়ে থাকতো এড। দরজা ধরে নাড়া দিল। ওরকম করো না এমিলি, ব্যাপারটাকে সহজভাবে নাও। এমিলি বলল, তোমাকে ডাকা আমার ঠিক হয়নি এড, দোহাই তোমার। কেন ঠিক হয়নি? ঈশ্বরের দোহাই, বলো এমিলি। এড, দয়া করে বেরিয়ে এসো। এভাবে আমাকে ভয় পাইয়ে দিও না। কেন আমাকে ডাকা তোমার ঠিক হয়নি এমিলি? এডটা তো বোকা নয় গ্রেগ, সে তো। আবার নীরবতা। ওরা ভাবছে আমি ভেতরে এখনো বেঁচে আছি। ওরা চায় না আমি শুনে ফেলি। একটু পরে গ্রেগ বলল, এটা কিরকম ইয়ার কি হচ্ছে এড? বেরিয়ে এসো, খোলাখুলি সব কথা হোক। আবার দরজায় খটখট শব্দ। আমাদের ঢুকতেই হবে। অন্য কোনো চাবি আছে কি? আমার মনে হয় এ বাড়ির সবগুলো তালাই এক মিনিট দাঁড়াও। সত্যি তাই। যে কোনো চাবিতেই তো এ বাড়ির ভেতরের দরজাগুলো খোলা যায়। কান পেতে অপেক্ষা করতে লাগলাম। বুঝলাম এমিলি আর একটা চাবি আনতে গেছে। এখনই তারা ফিরে আসবে। এমিলি ঘরে ঢুকবে ভেবে আমি এত ভয় পেয়ে গেলাম যে বিকৃত আয়নায় প্রতিবিম্বের মতন ঘরের মধ্যেই আমি যেন ঝিকমিক করে উঠলাম। আমি যদি কোনো রকম ভাবে দেখতে পারাটা বন্ধ করতে পারতাম। যখন বেঁচে ছিলাম তখন আমার চোখ ছিল, চোখের পাতাও ছিল, যা অসহ্য তাকে দৃষ্টির আড়ালে রাখতে পারতাম। কিন্তু আমি তো এখন একটা উপস্থিতি মাত্র। আমার চেতনাকে তো আমি থামিয়ে দিতে পারি না। তালায় চাবি ঘোরানোর খসখস শব্দ যেন আমার গলায় উকুর মতন ঘষা খেতে লাগলো। আবার তীব্র যন্ত্রণা। তার মধ্যেই শুনতে পেলাম এমিলি বলছে, হায় গ্রেগ, না জানি ও কি করে বসেছে। গ্রেগ বলল, দরজার কবজা খুলে ফেলতে হবে। টনিকে ডাকো, টনিকে ডাকো, যন্ত্রপাতি বাক্সটা নিয়ে আসুক। তুমি কি চাবিটা ঢোকাতে পারছো না? নিশ্চয়ই পারবো। তবু গ্রেগ গম্ভীর গলায় বলল, যা বলছি তাই করো এমিলি, তুমি টনিকে ডাকো। আর তখনই বুঝলাম যে দরজা খোলার সময় এমিলি থাকুক এটা সে চাইছে না, তাই তাকে সরিয়ে দিল। বেশ বেশ ঠিক আছে বলে এমিলি চলে গেল টনিকে ফোন করতে। টনি যুবক, ঘন ভুরু, একরাশ কালো চুল, গায়ের রং অলিভ পাতার মতো। সে গ্রেগের বাড়িতেই থাকে, তার সব কাজকর্ম করে। তালায় নতুন খসখস শব্দ হতে লাগলো। এমিলি ফিরে আসার আগেই গ্রেগ দরজাটা খুলতে চেষ্টা করছে। আমি যেন একটা আরামের স্বাদ অনুভব করলাম। গ্রেগকেও ভালো লাগছে। সে তো লোক মন্দ নয়। আমার স্ত্রীর ব্যাপারে একটা চান্স নিলেও আসলে সে লোক খারাপ নয়। সে কি এখন এমিলিকে বিয়ে করবে? তারা তো এই বাড়িতেই বাস করতে পারবে। এ বাড়ি সাজানো গোছানোর ব্যাপারে
তার অবদান তো আমার চাইতেও বেশি। নাকি এই ঘরটা এমিলির কাছে বড় বেশি দুঃখজনক স্মৃতি হয়ে থাকবে? এমিলি কি এ বাড়ি বিক্রি করে অন্যত্র বাস করবে? কিন্তু তাকে তো অনেক অল্প দামে বাড়িটা বিক্রি করতে হবে। বাড়ির দালাল হিসাবে আমি তো জানি যে বাড়িতে কোনো আত্মহত্যার ঘটনা ঘটে সেটা বিক্রি করা কত ঝামেলার ব্যাপার। অতিপ্রাকৃতিক ঘটনার ভীতি মানুষের মন থেকে যায় না। অনেকেই হয়তো বিশ্বাস করে বসবে যে বাড়িটা ভূতে পাওয়া, আর ঠিক তখনই বুঝতে পারলাম এই ঘরটাও তো ভূতেই পাওয়া। এখানে তো আমি রয়েছি, আমিই তো ভূত। কি ভয়ানক কথা! আমি এখানে ভেসে বেড়াচ্ছি, হাড় নেই, মাংস নেই, একটা বেদনাদীর্ণ উপস্থিতি মাত্র। ঠিক যেন একটা এককোষী ছত্রাক। কত লোক যাবে আসবে, আর নিরবধিকাল দিন রাত্রি আমি একাকী। দুঃখিত মনে আমি তাদের নীরব দর্শক মাত্র হয়ে থাকব। না, এমিলি বাড়িটা বিক্রি করেই দেবে। তাকে বিক্রি করতেই হবে, আর সেটাই হবে আমার যোগ্য শাস্তি, আত্মহত্যার শাস্তি। যে মানুষ নিজের জীবনকে হনন করে তার নিশ্চিত নির্জন নরকবাস। সবগুলো ইন্দ্রিয় সজাগ থাকবে, অথচ তার বেশি কিছু থাকবে না। মাধ্যাকর্ষণের চাইতেও শক্তিমান কোনো শক্তি আমাকে বেঁধে রাখবে আমার এই আত্মহননের ঘটনাস্থলে। তালার একদিককার চাবির একটা আকস্মিক শব্দে চমকে সেদিকে তাকাতেই একটা জীবন্ত প্রাণীর মতো এঁকে বেঁকে চাবিটা যেন লাফ দিয়ে নিচে নামতে গিয়ে ঝনৎ শব্দে মেঝেতে ছিটকে পড়ল। এক মুহূর্ত পরেই দরজাটা খুলে গ্রেগ আমার রক্তিম মুখের দিকে হাঁ করে তাকিয়ে রইল, আর পরক্ষণেই বিস্ময়ে ও আতঙ্কে নাকি ঘৃণায় পিছিয়ে গিয়ে দরজাটাকে সশব্দে বন্ধ করে দিল। তালার মধ্যে চাবিটা আরেকবার ঘুরল। শুনতে পেলাম দ্রুত পায়ে সে নিচে নেমে গেল। ঘড়িতে 9:58 বাজে। এতক্ষণে গ্রেগ সব কথা এমিলিকে বলেছে। তাকে শান্ত করতে ড্রিঙ্কস দিচ্ছে। এবার সে পুলিশকে ফোন করছে। এবার এমিলিকে জিজ্ঞাসা করছে পুলিশকে ব্যাপারটা জানাবে কিনা। জানি না ওরা কি করবে। না! ঘড়িতে 10:07। এত সময় লাগছে কেন? গ্রেগ কি এখনো পুলিশকে খবর দেয়নি? এমিলি সিঁড়ি বেয়ে দৌড়ে আসছে। হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে, তবু আবার দৌড়াচ্ছে। চিৎকার করে আমার নাম ধরে ডাকছে। আমি ঘরের এক কোণে কুঁকড়ে দাঁড়িয়ে রইলাম। দরজার উপর তার ঘুষির শব্দ শুনতে পাচ্ছি। সে ঢুকতে পারছে না। হে ঈশ্বর, ওকে ঢুকতে দিও না। ও যা খুশি করুক আমার যায় আসে না, শুধু ও যেন আমাকে দেখতে না পায়। ওকে আমাকে দেখতে দিও না। গ্রেগ এলো। এমিলি চেঁচামেচি করছে, মিনতি করলো, রাগ করলো, তর্ক করলো, দাবি করলো, কিন্তু গ্রেগ শুনল না। চাবিটা দাও, আমাকে চাবিটা দাও। গ্রেগ চাবিটা এমিলিকে দিল। না, এই অসহ্য, এটাই সবচেয়ে ভয়ঙ্কর। এমিলি ঢুকলো, হেঁটে ঘরের মাঝখানে এলো। তার পায়ের শব্দ চিরকাল আমার মনে থাকবে। সে কাঁদছে, কিন্তু তা যেন মানুষের কান্না নয়, যেন কোনো জীবের হতাশা ভরা কান্না। এতক্ষণে বুঝলাম হতাশা কাকে বলে। গ্রেগ তাকে সংযত করতে চেষ্টা করলো, ঘাড়ে হাত রেখে ঘর থেকে বের করে নিয়ে যেতে চাইল, কিন্তু এমিলি তার হাত ছাড়িয়ে এগিয়ে এলো। না, আমার দিকে নয়। যন্ত্রণায় ও বিষাদে আমি তো তখন ঘরের সব জায়গায় আছি। এমিলি এগিয়ে এলো আমার সব দেহের দিকে। গভীর মমতায় সেটার দিকে তাকালো, অস্ফুটে বলল, গ্রেগ এগিয়ে এলো, আবার তার কাঁধে হাত রাখলো, নাম ধরে ডাকলো।
এবার এমিলি ডুকরে কেঁদে উঠে মৃতদেহের পা দুটি জড়িয়ে ধরল। কাঁদতে কাঁদতে অত্যন্ত দ্রুত এমন সব কথা বলতে লাগলো যে তার মাথামুন্ড কিছুই বোঝা গেল না। আর বোকা গ্রেগটা এমিলিকে ধরে জোর করে ঘর থেকে বের করে নিয়ে গেল, দরজাটাকে সশব্দে বন্ধ করে দিল। মৃতদেহটা কিছুক্ষণ দুলতে দুলতে একসময় আবার স্থির হয়ে গেল। সে বড় শোচনীয় অবস্থা। এর চাইতে খারাপ আর কিছুই হতে পারে না। দীর্ঘদিন দীর্ঘ রাত এখানেই এভাবে কাটাতে হবে। কিন্তু এর চাইতেও শোচনীয় পরিস্থিতি তো আছে। এমিলি বেঁচে থাকবে, বাড়িটা বেচে দেবে, ধীরে ধীরে সব ভুলে যাবে। সে গ্রেগকে বিয়েও করবে। তার তো মোটে 36 বছর বয়স। সে এখনো মা হতে পারবে। বাকি রাতটা বাড়ির অন্য কোনো ঘর থেকে তার বিলাপ শুনতে পেলাম। শেষ পর্যন্ত পুলিশ এলো। মর্গ থেকে সাদা কোট পরা দুটো লোক আমাকে ওটাকে কেটে নামিয়ে নিতে তারা ঘরে ঢুকল। একটা ভাঙা খেলনার মতন লাশটাকে পুটলির মতন জড়িয়ে স্ট্রেচারে করে বয়ে নিয়ে গেল। ভেবেছিলাম আমাকে মৃতদেহের সঙ্গে থাকতে হবে। ভয় পেয়েছিলাম আমাকেও হয়তো ওটার সঙ্গে কবর দেওয়া হবে। একটা বাক্সের কালো অন্ধকারের মধ্যে অনন্তকাল কাটাতে হবে। কিন্তু মৃতদেহটা ঘর থেকে চলে গেল, আর আমি থেকেই গেলাম। ডাক্তার ডাকা হলো। লাশ সরিয়ে নেবার পরে দরজাটা খোলাই ছিল। নিচের কথাবার্তা স্পষ্ট শুনতে পেলাম। ডাক্তার এমিলিকে ঘুমের ওষুধ দিতে চেষ্টা করছে, কিন্তু তার বিলাপ কিছুতেই থামছে না। বারবার বলছে, আমি এ কাজ করেছি, সব দোষ আমার। হ্যাঁ, এই প্রতিক্রিয়াই আমি চেয়েছিলাম, আশা করেছিলাম। জীবনের শেষ মুহূর্তে যা কিছু কামনা করেছিলাম সবই পেয়ে গেলাম। তবুও এই যে ভয়াবহ। আমি তো মরতে চাইনি এমিলিকে এত কষ্ট দিতে। আর সবচেয়ে বড় কথা, এখানে থেকে এসব দেখতে হবে, শুনতে হবে, এও তো আমি চাইনি। শেষ পর্যন্ত এমিলি চুপ করল। গ্রেগকে সঙ্গে নিয়ে নীল পোশাক পরা একজন পুলিশ ঘরে ঢুকল। গ্রেগ ঘটনার বিবরণ দিল। পুলিশ বলল, আপনি কি ওর ঘনিষ্ঠ বন্ধু? বলতে পারেন ওর স্ত্রীর সঙ্গেই আমার ঘনিষ্ঠতা বেশি। সে আমার দোকানে কাজ করে। নিউ ইয়র্কে রোডের উপর আমার একটা অ্যান্টিকের দোকান আছে। পুলিশ বলল, উনি কেন এ কাজ করেছেন বলে আপনার ধারণা? আমার মনে হয় উনি সন্দেহ করতেন ওনার স্ত্রীর সঙ্গে আমার প্রণয় ঘটিত কোনো ব্যাপার আছে। পুলিশ তীক্ষ্ণ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বলল, মহিলাটি কি বিবাহ বিচ্ছেদের জন্য চেষ্টা করেছিলেন? না, সে আমাকে ভালোবাসে না, ভালোবাসে তার স্বামীকে। তাহলে তিনি যেখানে সেখানে রাত কাটান কেন? এ কথায় গ্রেগ অসন্তুষ্ট হলো। বলল, যেখানে সেখানে তো রাত কাটায় না, মাঝে মাঝে, তাও ঘন ঘন নয়, আমার সঙ্গে রাত কাটায়। কেন? একটু স্বস্তির জন্য। এদের সঙ্গে চলাটা খুব সহজ ব্যাপার নয়। সে বড়ই মেজাজি মানুষ। ইদানিং ক্রমেই অবস্থা খারাপ হয়ে উঠছিল। জীবনে সুখী লোকেরা আত্মহত্যা করে না। পুলিশটি বলল, ঠিক কথা। এর প্রায়ই মনমরা হয়ে থাকতো। মাঝে মাঝেই চাপা ক্রোধে কষ্টও পেত। ফলে তার ব্যবসা খারাপ হচ্ছিল, খদ্দেররা বিগড়ে যাচ্ছিল। এমিলির জীবনও শোচনীয় হয়ে উঠছিল, কিন্তু তবু সে এটকে ছাড়তে রাজি ছিল না। সে স্বামীকে ভালোবাসে। জানি না এখন সে কি করবে। আপনারা দুজনে বিয়ে করতে পারেন না? না না। আচ্ছা, আপনি কি ভাবছেন আমাদের বিয়ে করতে সুবিধা হবে বলেই আমরা ওকে খুন করে আত্মহত্যা বলে চালাতে চেষ্টা করছি? মোটেই না। কিন্তু আপনাদের সমস্যাটা কি? আপনি কি বিবাহিত? ঠিক তা নয়, তবে কারণ একটা আছে। তাছাড়া আগেই বলেছি, এমিলি আমাকে ভালোবাসে না, ভালোবাসে তার স্বামীকে। অথচ গ্রেগ তাকে বাধা দিয়ে বলল,
এমিলিকে আমি ভালোবাসি, তার জন্য আমার দুঃখ হয়। এডের সঙ্গে তার জীবনটা খুব সুখের ছিল না, কিন্তু আপনাকে তো আগেই বলেছি তার সঙ্গে আমার শারীরিক সম্পর্ক হয়েছে কালে ভদ্রে, আর তাতেও সে যে খুব খুশি হয়েছে তাও নয়। হাই এমিলি, বেচারি এমিলি। পুলিশ বলল, ঠিক আছে, বাইরে চলুন। ওরা চলে গেল। দরজাটা খোলাই রইল। সিঁড়ি দিয়ে নামতে নামতে দুজনে কথা বলতে লাগলো। পুলিশটি জিজ্ঞাসা করলো, রাতে থাকার মতন কেউ আছে কি? মিসেস থর্নবার্নের একলা থাকাটা ঠিক নয়। গ্রেট ব্যারিংটনে ওর আত্মীয় স্বজনরা আছেন, আগেই তাদের টেলিফোন করেছি, ঘণ্টাখানেকের মধ্যেই কেউ না কেউ এসে পড়বেন। ততক্ষণ আপনি থাকছেন তো? ডাক্তার বলেছেন হয়তো উনি ঘুমিয়ে থাকবেন, তবু ধরুন যদি। বেশ তো, আমি থাকবো। ওই পর্যন্তই। একটু পরে নিচের কথাবার্তা থেমে গেল। গাড়ি চলে যাওয়ার শব্দ পেলাম। নরনারীর সম্পর্ক কত জটিল, সাধারণ কাজও কত অর্থহীন। কাউকে কোনোদিন বুঝতে পারিনি, নিজেকে তা মোটেই না। পুলিশ চলে যাবার কিছুক্ষণ পরেই গ্রেগ আবার ঘরে ঢুকল। তাকে খুব অপরাধী ও অনুতপ্ত লাগছে। চেয়ারটাকে পায়ের উপর দাঁড় করিয়ে তার উপর উঠল। অনেক কষ্টে বাকি দড়িটা খুলে ফেলল। সেটাকে পকেটে ভরে চেয়ারটাকে ঘরের এক কোণে রেখে মেঝে থেকে চাবিটা কুড়িয়ে নিল। সেটাকে তালার মধ্যে ঢুকিয়ে বিছানার দুটো বাতি নিভিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। যাবার আগে দরজাটা বন্ধ করে দিয়ে গেল। এবার আমি অন্ধকারে একা। দরজার ফাঁক দিয়ে ঈষৎ আলো আসছে, আর আছে ঘড়ির জলজলে সংখ্যাগুলোর স্তিমিত আলো। একটা মিনিট কি দীর্ঘ! ওই ঘড়িটাই আমার শত্রু। ওটার টিকটিক করে চলাটাই আমি আর সহ্য করতে পারছি না। 1 ঘন্টায় 60 বার টিকটিক, ঘন্টার পর ঘন্টা, সারাটা রাত। একটা রাতই সহ্য করতে পারছি না, তাহলে কেমন করে সহ্য করব অনন্তকাল? সারাটা রাত আমাকে ভাবতে হবে, এই যন্ত্রণা সইতে হবে। কিসের জন্য অপেক্ষা করছি? কখনই বা এই অপেক্ষার শেষ হবে তা আমার জানা নেই। এমিলির বড় বোন ও ভগ্নিপতি আসার আওয়াজ পেলাম। টনি ও গ্রেগ চলে গেল। আর অল্পক্ষণ পরেই গেস্ট রুমের দরজাটা খুলেই বন্ধ হয়ে গেল। কেউ ঘরে ঢুকল না। একটু পরে হলের আলো নিভে গেল। এখন ঘড়ির আলোয় অন্ধকারের একমাত্র ব্যতিক্রম। এমিলির সঙ্গে আবার কখন দেখা হবে? সে কি আবার এই ঘরে আসবে? একটু একটু করে ভোরের আলো ফুটতে লাগলো। বাইরে সূর্যহীন মেঘলা দিন, খুবই অনুজ্জ্বল। ঘড়ির টিকটিক শব্দের সঙ্গে একটা একঘেয়ে দিন এগিয়ে চলল। কখনো পাছে কেউ ঘরে ঢোকে, সেই ভয়। আবার কখনো মনে মনে প্রার্থনা জানাই, যেমন করে হোক, এমনকি এমিলির উপস্থিতির দ্বারাও যদি হয়, তবু এই সীমাহীন নির্জনতার শেষ হোক। কিন্তু দিন একইভাবে চলতে লাগলো। কোনো ঘটনা নয়, শব্দ নয়, কর্মচাঞ্চল্যও নয়। এমিলিকে হয়তো এখনো ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। শেষ পর্যন্ত গোধূলি লগ্নে যখন ঘড়িতে 6:52 বাজে, দরজাটা আর একবার খুলে গেল। একটা লোক ঘরে ঢুকল। প্রথমে তাকে চিনতে পারিনি। রাগী মতো লোকটা দৃঢ় পদক্ষেপে দ্রুত ঘরে ঢুকল। শয্যা পার্শ্বের দুটো বাতি জ্বালিয়ে দিল। তার
তারপর খামোকাই জোরে ধাক্কা মেরে দরজাটাকে বন্ধ করে চাবিটা ঘুরিয়ে দিল। সে দরজা থেকে মুখটা ফেরাতেই অবাক হয়ে দেখলাম সে যে স্বয়ং আমি। আমি মরিনি, বেঁচে আছি। কিন্তু কিন্তু তা কেমন করে হয়? কিন্তু তার হাতে কি? ঘরের কোণ থেকে চেয়ারটা টেনে এনে মাঝখানে রেখে চেয়ারের উপর সে উঠে দাঁড়ালো। দড়িটাকে কড়িকাঠের সঙ্গে বাঁধল। অপরদিকে ফাঁসটা বানানোই ছিল। সেটাকে মাথার ওপর দিয়ে গলিয়ে দিতেই গলার উপর চেপে বসল। হায় ঈশ্বর, এ কাজ করো না। চেয়ারটাকে লাথি মেরে সরিয়ে দেবার পর মুহূর্তেই সেটার দিকে ফিরে চাইলাম, কিন্তু চেয়ারটা যেখানে ছিটকে পড়েছিল সেখান থেকে ফিরে এলো না। আর আমার 13 স্টোন 11 হন্দরের ওজনের ভারী দেহটাও গলার শক্ত দড়িটা থেকে ক্রমেই নিচের দিকে নামতে লাগলো। গলায় ব্যথা লাগছিল, ভয়ঙ্কর ব্যথা, কিন্তু তার চাইতেও বিস্ময়করভাবে আমার গাল দুটো ফুলে উঠল। যন্ত্রণা দীর্ণ চোখে বহু কষ্টে দরজার দিকে তাকালাম, মনে আশা এখনো যদি কেউ এসে আমাকে রক্ষা করে। যদিও জানি বাড়িতে কেউ নেই, আর দরজাটা বেশ ভালোভাবেই তালাবন্ধ করা হয়েছে। পা দুটো ছোড়ার ফলে শরীরটা দুলতে দুলতে ঘুরপাক খাচ্ছে। আবার সেই দরজার দিকে, কখনো জানলার দিকে আমার মুখটা ঘুরে যাচ্ছে। গলায় এঁটে বসে যাওয়া ফাঁসটা ঢিলে করার জন্য কাপা হাতে বৃথাই অনেক চেষ্টা করলাম, কোনো ফল হলো না। ক্রমেই দেহটা স্থির হয়ে এলো। মনে হলো এবার আমার মৃত্যু